গুড মর্নিং ফ্রম খাদিমনগর। এখন বাজে হচ্ছে 8:40। শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে মোরগের ট্রাক। এরা মোটামুটি আপনার ঘুম ভালোই ভাঙাই দিবে, যদিও আলসেমি লাগতেছে উঠতে, কিন্তু উঠে পড়বো। আর একটু সকালে উঠতে পারলে ভালো হতো, কিন্তু বাইরে একটা সকালের দিকে ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, আলসেমি লাগে উঠতে ইচ্ছা করে না। যাই হোক, আলসেমি করলে চলবে না, চলেন উঠে পড়ি ঝটপট। আজ হচ্ছে খাদিমের তৃতীয় দিন। তো প্রথম 2 দিনের ভিডিও এখনও যারা দেখেননি তারা সেগুলো আগে দেখে ফেলেন, না হলে সিকোয়েন্সটা বুঝতে হয়তো অসুবিধায় পড়বেন। এই হচ্ছে সিঁড়ি, এটা হচ্ছে নিচের জায়গা। মেনলি এইখানে এই ক্যাম্পিংটা সবাই করে। এই গাছে একটা বানর, পিচ্চি বানর, ক্যামেরায় দেখা যাচ্ছে না, কিন্তু এখানে শব্দ হচ্ছে এবং আমি দেখতে পাইছি, তার মানে খাদিমে বানরও আছে। যাই হোক, যেটা বলছিলাম, এই হচ্ছে সিঁড়ি। এই সিঁড়িটা দিয়ে উপরে উঠলে উপরে একটা জায়গা আছে, ওয়াশরুমটা হচ্ছে উপরে। তা এখন আমি উপরেই যাচ্ছি ওয়াশরুমের দিকে। আর এই যেই ইয়েগুলো দেখতেছেন, গাছগুলো দেখতেছেন, এইগুলোতে এই যে এরকম বিভিন্ন অ্যাক্টিভিটি আছে, মানে একটা গাছ থেকে আরেকটা গাছে যাওয়া যায়। এই গাছটা দিয়ে উঠতে হয়। এটা হচ্ছে প্রথম গাছ, তারপরে এটা হচ্ছে দ্বিতীয়, এভাবে করে এটা হচ্ছে 3 নাম্বার, তারপরে 4, এদিকে একটা 5টা, তারপরে একটা 6টা আছে, 6টা গাছ আছে। এইগুলো দিয়ে ওঠা যায়। আর এই সিঁড়িটা দিয়েও ওই যে বাইরে গেলে বাইরের দিকে আর একটা সিঁড়ি আছে, ওইটা দিয়ে উপরে উঠে যাওয়া যায়। এই অ্যাক্টিভিটিগুলো আমি কখনো ট্রাই করিনি। যাই হোক, এবারে কেউ আসলে ট্রাই করতে পারেন। এইটা করতে 100 টাকা করে লাগে। 100 টাকা দিলেই আপনি সবগুলো ট্রাই করে ফেলতে পারবেন। যাই হোক, চলেন উপরে উঠি। এই হচ্ছে সেই অ্যাক্টিভিটিগুলো। এইগুলো হচ্ছে অফিসগুলো, সরকারি কর্মকর্তা যারা, তাদের থাকার জায়গা। এইখানেও একটা উঠানের মতন আছে। এখানেও টেন্ট পিস করা যায়, যখন লোক অনেক বেশি আসে তখন এখানে টেন্ট পিস করে থাকা হয়। উপরেও ক্যাম্পিং করা যায়, নিচেও ক্যাম্পিং করা যায়, তবে নিচের জায়গাটাই আমার কাছে বেশি ভালো লাগে। আর এইদিকে ওই যে ওই সিঁড়িটা, এই সিঁড়িটা হচ্ছে একদম গেট বরাবর, গেট দিয়ে ঢুকে এই সিঁড়িটা দিয়ে উপরে উঠে আসতে পারবেন। এই যে দিক থেকে দেখাই, এই হচ্ছে সিঁড়িটা, এটা আর একটা সিঁড়ি। আর এই বরাবর গেটটা, এই বরাবর হচ্ছে গেট। এইখানে হচ্ছে ঢোকার পরে সেই গোল ঘরটা, এইখান থেকে টিকিট সংগ্রহ করা যায়। টিকিট কাউন্টারটা এখন বন্ধ, এই ঘরেই টিকিট নিয়ে বসে ওনারা। আর এখানে মোটামুটি বিভিন্ন রকমের গাছ আছে, এরকম নাম ধাম কয়েকটা গাছে লেখা আছে, সবগুলোতে লেখা নেই। আর এখানে নামাজের ব্যবস্থা আছে, যারা নামাজের জায়গা খুঁজে থাকেন তাদের জন্য এখানে নামাজ পড়ে ফেলতে পারেন। আর এইখান থেকে হচ্ছে আর একটা অ্যাক্টিভিটি আছে, এই পয়েন্ট থেকে সোজা ওই পয়েন্ট অবধি দড়ি বেয়ে সোজা ওই পয়েন্ট অবধি চলে যাওয়া যায়।
ব্রো, আর একটা ছোট আর দরকারি জিনিস। হ্যাঁ, গুড মর্নিং। আচ্ছা, এটা হচ্ছে লাইফ বয়ের হ্যান্ড ওয়াশ। এটার দাম হচ্ছে যে 5 টাকা, ঠিক আছে? এটা যারা এরকম ক্যাম্পিং ট্যুরে আসবেন কিংবা যারা এরকম ট্রাভেলিং করে বেড়ান, তারা এটা সংগ্রহ করতে পারেন। এটা সাধারণত মুদি দোকানে পাওয়া যায় না, মানে আমি পাই না। এটা আমি কিনি হচ্ছে একটা মেডিসিন শপ থেকে। তো এরকম মেডিসিন শপ, তারপর হচ্ছে সুপার শপ, এইগুলোতে আপনারা পেয়ে যাবেন। এটা একটু কম অ্যাভেলেবেল সব জায়গায়, কিন্তু খুবই দরকারি জিনিস, কারণ 5 টাকার একটা প্যাকেট দিয়ে মোটামুটি বেশ ভালোই 3 দিন 4 দিনের ট্যুর কিন্তু কভার হয়ে যায়। তো আমি যেটা করি সবসময় এরকম ট্যুরে আসার আগে 2 প্যাকেট করে কিনি, কারণ অনেক সময় প্যাকেট হারায়ও যাই, ছোটো একটা জিনিস। তো যাই হোক, ছোট্ট একটা টিপস ছিল, এটা সংগ্রহ করে রাখতে পারেন। আর আজকে কেন জানি মোটামুটি বাতাস আছে। আচ্ছা, দেখি কি অবস্থা হয়, আগে খাওয়া দাওয়া সারা যাক। আচ্ছা, এই হচ্ছে সকালের নাস্তা, স্নিকার্স আর হচ্ছে স্যুপ। গরম পানি আছে এটাতে, তো স্যুপটা এখন বানিয়ে ফেলি। এরকম কাপ স্যুপের প্যাকেট নিয়ে আসতে পারেন। এইটা নেই হচ্ছে 20 টাকা করে নরের। স্নিকারের দাম সম্ভবত বাড়ছে, কারণ আগে এটার দাম কম ছিল। এইটা 20 টাকা করে কিনতাম, এখন এটার দাম হচ্ছে 35 টাকা। আমার পোর্টেবল চুলা এখনও কেনা হয়নি। পোর্টেবল চুলাটা কিনে ফেলতে পারলে নিজের রান্না তখন নিজেই করে খাবো। খুব বেশি পানি দিচ্ছি না, কারণ পানিটা অলমোস্ট ঠান্ডা। বেশি পানি দিলে এখন আরও লিকুইড হয়ে যাবে, তো দরকার নেই। এখন বাজে ঘড়ির কাঁটায় 9:30। তো কি আর করা, ভাবতেছি আজকের দিনটা থেকে যাই। থাকতে ইচ্ছা করতেছে, কিন্তু একদম পকেট টাইটাই। থাকা যায়, কারণ আজকে আসলে এখানে 7 জন আসতেছে ঢাকা থেকে, যতটুকু শুনলাম। একটা মজাও, আবার মানে নতুন মানুষদের সাথে পরিচয় হবে, এটা একটা মজা। তবে আজকে আর একা থাকা হবে না, এটাও একটা কাহিনী। তো দেখি, ভোলাগঞ্জ থেকে আগে ঘুরি। ভোলাগঞ্জ এখন যাইতে আসতে কতক্ষণ লাগবে জানি না। তারপর একটু হয়তো সিলেট শহরে যাব, দেন আবার খাদিম ব্যাক করবো। খাদিমনগর থেকে ভোলাগঞ্জের দূরত্ব 35 কিলোমিটারের মতো। রাস্তা যতটুকু শুনলাম মোটামুটি বেশ ভালো, তবে আগে রাস্তা নাকি অনেক বাজে ছিল। তো যাই হোক, এখন চলেন আগানো যাক। আর আমার এই স্যাডলিং করতে খুব ভালো লাগে, যদিও কাইট প্লাসে প্রপারলি স্যাডলিং করাটা টাফ অনেকের জন্য, বাট আমি করতে পারি।
আমি এই যেভাবে দেখতে পাচ্ছেন শ্যাডো দেখে হয়তো বুঝতে পারছেন। যাই হোক, চলেন এখন আগানো যাক, কথা কম বলি। আর এখন বেশ খানিকটা অফরোড আছে, খাদিমের এই সাইডটাও কিন্তু রাস্তার অবস্থা খুবই বাজে। সামনে কিছু দূর এগোলেই একটা বাজার আছে, যেই বাজারটাতেই আমি সন্ধ্যার পরে গিয়ে আর কি আড্ডা দিতাম। তো যাই হোক, এইদিকে বেশ চা বাগান, আর রাস্তাগুলো দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা খুবই বাজে। খাদিমনগর থেকে রাতারগুলের দূরত্ব কিন্তু খুবই কম। আমার গত সিলেট ট্রিপের ভিডিও যারা দেখছেন তারা জানেন। তো এখান থেকে রাতারগুল মাত্র 4 কিলোমিটার। তো যারা রাতারগুল যাওয়ার প্ল্যান করছেন খাদিমে এসে এখান থেকেও যেতে পারেন। এই রাস্তাটা সোজা চলে গেছে, সামনে একটা রোড আছে, ওটা বাইপাস রোড বলে। হরিপুর নামক একটা জায়গা আছে, হরিপুর টু এয়ারপোর্টের যেই বাইপাস রোড সেটাতে গিয়ে উঠবে। তো আমি এখন সেই রোডের দিকে যাচ্ছি, আর ওই রাস্তাটাতে উঠে তারপর আমাকে সোজা কিছু দূর এগোলে আমি ভোলাগঞ্জের যেই রোডটা সেটা পেয়ে যাব। তো যাই হোক, এই বাজারের কাছাকাছি চলেই আসছি। এখানে বেশ কয়েকটা দোকান আছে, একটা মন্দিরও আছে। মন্দিরটা এই যে সামনেই, আর এইখানে যেই দোকানগুলো, এই যে বাদিকেরটা হচ্ছে মন্দির। এখানকার যেই দোকানগুলো সেগুলো মোটামুটি রাত 11টা অবধি খোলা থাকে, মানে 10টা-11টা অবধি এখানকার দোকানগুলো খোলা, এটা অনেক বড় ব্যাপার। এই যে বাঁ দিক ডান দিক এই দুই দিকে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, অনেক দোকান তা না, মানে হাতে গোনা হয়তো বা 7-8টার মতো দোকান আছে। বিকাশের দোকান পেয়ে যাবেন, মোবাইলের ফ্লেক্সি লোড লাগলে সেগুলো পেয়ে যাবেন। এই যে শুরু হয়ে গেছে আবার চা বাগান, দুই পাশে এখন চা বাগান, আর আমি মাঝখান দিয়ে যাচ্ছি। এইটুকু রাস্তা কিছুটা ভালো, সামনে গিয়ে আবার অফরোডিং শুরু। তো খাদিম আসলে আমার এই কারণেই ভালো লাগে, কারণ এত বিশাল বড় একটা জায়গা, মানে হঠাৎ করে মনে হয় যে আমি মানে বাইরের কোনো একটা দেশে চলে আসছি, জঙ্গলের ভিতর দিয়ে বাইক চালাচ্ছি। মানে খাদিমে এখনও অনেক ট্যুরিস্ট আসে সেটা বলবো না, তবে হ্যাঁ এখন আসা শুরু করছে। এটা তো চলে গেল বাগানের রাস্তা। এই রাস্তার এত ভয়াবহ অবস্থা কেন? বাট এই রাস্তার ভিডিওগুলো আপনাদেরকে এই কারণেই দেখাচ্ছি যেন রাস্তাটা এই আশপাশের সাউন্ডটা আপনারা কিছুটা ফিল করতে পারেন। কারণ কী পরিমাণ পিক আপ দেওয়া লাগে, কী পরিমাণ অফরোড, এটা যদি ফিল না করতে পারেন তাহলে মোটো ব্লগিং দেখে ঠিক মজাটা আসলে পাওয়া যায় না। তো যাই হোক, ভালো রাস্তায় উঠে পড়ছি, চলেন সামনে আগানো যাক। বিলিভ মি, এই জায়গাটা দেখে না থেমে পারলাম না। ক্যামেরায় কিচ্ছু আসছে না, কিন্তু ঠিক এই বরাবর মেঘালয়ের পাহাড়গুলা, যেটা খুব হালকা দেখা যাচ্ছে। হয়তো মানে আকাশ ক্লিয়ারই আছে, মানে একটু কাছে গেলে স্পষ্টভাবে দেখা যাবে। যাই হোক, চারপাশে এরকম ধান ক্ষেত। আমার আসলে ক্যামেরা মানে গোপ্রো একটাই, ডিএসএলআর একটা আছে, ওইটা দিয়ে জাস্ট ছবি তোলা ছাড়া আর কিছুই করা যায় না। সুদূর ভবিষ্যতে যখন আসলে ড্রোনটা রেডি হবে তখন মোটামুটি হচ্ছে আরও বেটার ভিউ দেখানোর একটা সুযোগ চলে আসবে। তো আপাতত কিছু করার নেই, এইটুকু দিয়েই কাজ সারতে হবে। তো যারা এখনও আর কি ঘোরাঘুরি শুরু করেননি তাদের উদ্দেশ্যে বলতেছি, বের হয়ে করতে পারে। আশপাশে দেখার অনেক কিছু আছে। বাংলাদেশ ছোট একটা দেশ, অনেক বড় সড়ো না, দেখে কাভার করতে পারবে। মানে আপনি যদি কোনো একটা বড় কান্ট্রিতে থাকতেন, দেখা গেলো যে সারা জীবন ওই কান্ট্রিটা ঘুরে কাভার দিতে পারতেন না। বাংলাদেশে সেটা হয়তো বা কিছুটা পসিবল। তো চলেন সামনে আগানো যাক।
সিলেট থেকে ভোলাগঞ্জ যাওয়ার পথে এরকম অনেকগুলো স্টোনের এরকম দেখতে পারবেন, মানে এইখানে বড় বড় স্টোনগুলোকে ছোট স্টোন চিপসে রূপান্তর করা হয়। আর বাঁদিকের এটা হচ্ছে সিলেট এয়ারপোর্ট। সিলেট এয়ারপোর্টের পাশ দিয়েই এই ভোলাগঞ্জের রাস্তাটা চলে গেছে। তো এই রাস্তা দিয়ে এখন সামনে এগোলেই সোজা ভোলাগঞ্জ। তো চলেন সামনে আগাতে থাকি। তো চলে আসছি কোম্পানিগঞ্জ। কোম্পানিগঞ্জ হচ্ছে একটা উপজেলা সিলেটের। তো কোম্পানিগঞ্জ থেকে ভোলাগঞ্জের দূরত্ব এই যে দেখতে পাচ্ছেন মাত্র 7 কিলোমিটার। এটা হচ্ছে কোম্পানিগঞ্জ 0 পয়েন্ট। তো চলেন সোজা এবার ভোলাগঞ্জ যাওয়া যাক। যত সামনে এগোচ্ছি পাহাড়টা আরও বড় এবং কাছে চলে আসছে, ব্যাপারটা বেশ মজার। আর এই রাস্তাতে আসার অনেক ইচ্ছা ছিল, লাস্ট 3 বার সিলেট ট্যুরে আসছি কিন্তু এখানে আসা হয়নি। যাই হোক চলে আসছি ফাইনালি। এই হচ্ছে ভোলাগঞ্জ 0 পয়েন্ট। এইটাই 0 পয়েন্ট। আর এরপরে আর একটু রাস্তা আছে দেখতে পাচ্ছেন। তো এই রাস্তাটা একদম বর্ডার অবধি চলে গেছে, সামনেই বর্ডারটা। তো চলেন এবার সামনে এগোনো যাক। এই হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। এই যে সামনে যেই ট্রাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো ইন্ডিয়া থেকে আসছে পাথর নিয়ে, এগুলো ইন্ডিয়ান ট্রাক। আর ভোলাগঞ্জ দিয়ে এই পাথরগুলোই আসে আমাদের দেশে। তারপর সেই বড় পাথরগুলোর টুকরাগুলোকে ছোট ছোট অংশে ট্রান্সফার করে দেন আমরা ওইটার বিভিন্ন কনস্ট্রাকশন পারপাসে ইউজ করি। তো যাই হোক এখন চলেন যেই জায়গাটা মেন ট্যুরিস্ট স্পট মানে 10 নম্বর ঘাট সেই দিকে যাওয়া যাক। আমি একা আসছি তাই এবারে আর নৌকা ভাড়া করব না, আর আমার পকেটে ওরকম বাজেটও নেই নৌকা ভাড়া করার জন্য। এই যেই সামনে যেই বোর্ডটা দেখতে পাচ্ছেন বোর্ডের ওই পাশটাই হচ্ছে ইন্ডিয়া। তো যাই হোক চলেন এবার বাইকটা পার্কিং করে রাখছি, এবার আশপাশটা একটু ঘুরে দেখি। সামনে যে দেখতে পাচ্ছেন গেটটা, এই গেটের ভিতরে হচ্ছে কিছু দোকান আছে, বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করে। আর ওই গেটটা দিয়ে সোজা সামনে এগোলেই নৌকার ঘাট, ওইখান থেকে নৌকা ভাড়া করে সাদা পাথর যাওয়া যায়। সাদা পাথর গেলে মানে সাদা পাথরটা হচ্ছে একদম ইন্ডিয়া বর্ডারের সাথে। তো সাদা পাথর এবার আর যাচ্ছি না, কখনো গ্রুপ নিয়ে ভোলাগঞ্জ আসলে তখন যাব। আর আমার কাছে এবার একদমই বাজেট নেই, মানে আমি আজকের দিন আসলে ঢাকায় থাকার কথা, তাও আমি এক্সট্রা একদিন ঘুরে বেড়াচ্ছি, আপনারাও দেখছেন। তো আশপাশটা এখন একটু ঘুরে দেখি, তারপর বের হয়ে আবার আপনাদের সাথে কথাবার্তা হচ্ছে। আর এই যে এখানে মোটামুটি দেওয়া আছে যে 8 জনের জন্য 800 টাকা, মানে পার হেড 100 টাকা করে পড়ে নৌকা ভাড়া। এখানে এখন ফিক্সড করে দিচ্ছে, কোনো বার্গেনিং করার কোনো চান্স নেই। টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারের থেকে জাস্ট টাকা দিয়ে টিকিটটা নিলেই আপনি নৌকায় উঠে পড়তে পারবেন। তো ঠিক আছে, বাইরে বেশ রোদ্দুর। তো চলেন একটু চারপাশটা ঘুরে দেখি। এই অবধি ভিডিওটা যারা ধৈর্য সহকারে দেখলেন তাদের জন্য। থাম্বনেইলে একটা শব্দ ব্যবহার করছিলাম যে অফরোড অ্যালার্ট। অফরোডটা আসলে কোথায়? সেই অফরোডটা আসলে এখন থেকে শুরু হবে, কারণ এখন থেকে সামনে যেই রাস্তাগুলো আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা পুরোপুরি অফরোড। এবং এই বিগত 2.5 বছরের ভিতরে এইটা আমার দেখা বা আমার পার করা সব থেকে সেরা অফরোডটা হচ্ছে এবারের এই পর্বে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো যাই হোক, সবার আগে আমি এখান থেকে ফুয়েল নিয়ে নিলাম। আর এখানে কিন্তু অকটেন পাওয়া যায় না, তাই বাধ্য হয়ে আমাকে পেট্রোল নিতে হলো। মোট 150 টাকার পেট্রোল আমি এখান থেকে নিই।
এই হচ্ছে রাস্তা, যেই রাস্তাটা হচ্ছে চলে গেছে সোজা দয়ের বাজার। আমি এখন যাচ্ছি আসলে দয়ের বাজার। আর এইটা কী লেভেলের অফরোড সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিছুই না, সামনে আরও অনেক কিছু ওয়েট করতেছে। তো চলেন আমরা একটু দেখতে থাকি। আর সামনে একটা ব্রিজ আছে, ব্রিজের নিচেই কিন্তু নদীটা। আমি বলবো যারা অফরোড পছন্দ করেন তারা ভোলাগঞ্জ আসলে অবশ্যই দয়ার বাজার চলে যান, এবং দয়ার বাজার থেকে আরও একটা জায়গায় যাব, সেটা একটু পরেই আপনাদেরকে বলছি যে কোথায় যাচ্ছি, আপনারাই বুঝে যাবেন। তো চলেন সামনে এগোনো যাক, সবে তো অফরোড শুরু, এখনও অনেক কিছু বাকি। আমি একটু কথা কম বলি, আপনারা বরং রাস্তাগুলো দেখতে থাকেন। এই যে এখন যেরকম মাঠের ভিতরে আসছি একদম, এটা কোনো রাস্তা না। তো যাই হোক, এরকম অনেক কিছু আসবে, দেখতে থাকেন। এটাই হচ্ছে দয়ার বাজার। দয়ার বাজার অবধি রাস্তা কিন্তু বেশ মানে মিডিয়াম লেভেলের, ঠিক আছে। এরপর থেকে আরও অফরোডিং শুরু হয়ে যাবে। তো এখন এই যে বাঁদিকে যে রাস্তাটা চলে গেল, এই রাস্তা বরাবরই আমি আগাতে থাকবো। এই রাস্তাটাই কোনো একটা জায়গায় আমাকে নিয়ে যাবে। তো চলেন সামনে আগাইতে থাকি। আপনারা যারা রেগুলার মিডিল ক্লাসের ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন আমার বর্তমানে মোবাইল নেই, মানে স্মার্টফোন নেই। আমি একটা বাটন ফোন ইউজ করছি। লাস্ট সিলেট ট্রিপে এসে আমার মোবাইলটা হারাই যায়, মানে সিলেট থেকে ঢাকায় যাওয়ার সময়। তো এই কারণে আমি লোকাল মানুষদের কাছে শুনতে শুনতে এখন যাবো। ভাইজান, এই রাস্তা কত দূর গেছে? আচ্ছা, ওই দিক দিয়ে কি আবার এই যে সিলেটের রাস্তায় উঠে যাবে? উঠে যাবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাবো আবার সিলেটে, মানে ভোলাগঞ্জ যাইছিলাম তো ভাবলাম এই রাস্তা দিয়ে ঢুকি। না মানে আমি এই ভিতরের রাস্তা দেখতে দেখতেই যাইতেছি। মানে আপনি যদি শর্টকাট যাইতে চান তাহলে এই যে নতুন বাজার রাস্তা দিয়ে দয়ার বাজার উঠটা, হ্যাঁ না ওই দিক থেকেই আসলাম, ওই দিক থেকে ঘুরাইতে আসছে, হ্যাঁ ঘুরতেই আসছি, তাহলে যাইতে পারেন, সমস্যা। আচ্ছা, আর এমনি ইয়ে পর্যন্ত যাওয়া যায়, নদী পর্যন্ত যাওয়া যায়, উৎমাছড়া, এই যে হ্যাঁ উৎমাছড়া যাওয়া যাবে, সমস্যা নেই। এই রাস্তাতেই, এই রাস্তায় যাওয়া যাবে। আচ্ছা, এই রাস্তা দুটো যে ওই সাইডে রাস্তা আছে, সোজা যাবেন, যে কাউকে বললে দেখাই দেবে। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। কি এবার বুঝতে পারছেন কোথায় যাচ্ছি? যাচ্ছি আসলে উৎমাছড়া। উৎমাছড়া হচ্ছে একদম এই ভিতরের সাইডটাতে পড়ছে, মানে নদীর ওই পারে ইন্ডিয়া, এই পারে বাংলাদেশ। তো আমার কাছে ম্যাপ নেই, তাই লোকাল মানুষজনের কাছে শুনতে শুনতে ভিতরে ঢুকে পড়ছি। আর অফরোডিং করার খুব ইচ্ছা ছিল। চলেন সামনে আগানো যাক। ভাই উৎমাছড়া আর কত দূর? ওই মাথায় না? আচ্ছা আচ্ছা। এই যে দেখতে পাচ্ছেন এখানে এক ভদ্রমহিলার বোরখা আসলে চাকার সাথে পেঁচাই গেছে। তো যারা এইভাবে বোরখা শাড়ি পরে অথবা ওড়না সমেত বাইকে পিলিয়ন হিসাবে ওঠেন অথবা চালান, তারা একটু কেয়ারফুলি থাকবেন, কারণ এরকম চাকাই পেঁচাই গেলে কিন্তু একটা বড়সড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে যে কোনো সময়। উনি লাকিলি আসলে বেঁচে গেছে বলা যায়। তো যাই হোক, আর সিলেটে একটা জিনিস খেয়াল করলাম, এখানকার ম্যাক্সিমাম বাইক রাইডার পিলিয়ন কেউই আসলে সেফটির কথা মাথায় রাখেন না, মানে কারোর মাথাতেই হেলমেট নেই। তো এই ব্যাপারগুলো একটু দুঃখজনক। তো এই ব্যাপারগুলোর দিকে যদি একটু আপনারা নজর দেন তাহলে হয়তো বা এই ধরনের অ্যাক্সিডেন্টের হাত থেকে আপনারা বেঁচে যাবেন। তো যাই হোক, কথা না বাড়াই সামনে আগানো যাক।
উৎমাছড়ার কাছাকাছি চলে আসছি, এই সামনে হচ্ছে উৎমাছড়া বাজারটা। তো বাজারে গিয়ে বুঝতে পারলাম লোকাল কারোর হেল্প ছাড়া আমি আসলে নদীর ধারে যেতে পারবো না, কারণ যাওয়ার অনেকগুলো রাস্তা আছে। তো এখান থেকে একজন ভাইকে পেয়েও গেলাম। এই আপনার ওই পারে হচ্ছে ইন্ডিয়া নাকি? এই বর্ডার এইটাই? হ্যাঁ, সামনে গিয়ে একটু সামনে গিয়ে আবার পাবো। একটু সামনে গিয়ে আবার বাকি। এই বাদিকে তারপর কি সোজা নাকি? কোয়ারি এলাকা তো, হ্যাঁ পাথর উৎপাদন করার জন্য সব মানে হয়ে গেছে। আচ্ছা, এখন আপনি যেটা করবেন, হ্যাঁ বাইকটা ওইখানে রেখে দিবেন, ঠিক আছে? হ্যাঁ। তারপরে আপনি ওই একটু সামনে গেলেই মানে পর্যটক, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, পর্যটক, বুঝতে পারছি। পর্যটক। ঘুরতে আসছি আপনাদের এরিয়াতে। তো বুঝতেই পারছেন বেশ অনেকটা ভিতরে চলে আসছি, তাই ঝটপট এখানে বাইকটা রাখবো, আশপাশটা আপনাদেরকে দেখাবো। খুব অল্প সময়ের জন্য এখানে থাকবো, কারণ বাইকটা আমি রেখে এই যেতে যাচ্ছিলাম না। তো যাই হোক, চলেন দেখে ফেলি আশপাশটা। এই চারপাশের এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই এখানকার মানুষজন হচ্ছে এই পাথরের বিজনেসটা করে। তো এই পাথরগুলো সবই ইন্ডিয়া থেকে আসে এই নদীটার মাধ্যমে। তো চলেন এখন বাইকের কাছে যাওয়া যাক, কারণ আমার বাইকের সামনে বেশ উৎসুক জনতা। ভূতরেখা দি, ওটার ভিতরে একটা ভূতরেখা দি। পালসার নিলে কি হতো? আমারে কিনা দাও, আমার তো পালসার নাই, একটা কিনা দাও পালসার। হ্যাঁ, আমার পালসার কিনা দাও, তাইলে দুইজনের নিতে পারবো। হ্যাঁ, কোন দিকে? এদিক দিয়ে বেরোনো যাবে? তো উৎমাছড়া দেখা তো শেষ, এবার কোথায় যাব? এবার যাব আসলে খাদিমে। তবে পিছনের রাস্তাতে আর যাচ্ছি না, এবার যাচ্ছি সামনের দিকে। সামনের দিকে কিছু দূরে গেলেই নাকি বিছানাকান্দি, এবং বিছানাকান্দির হয়ে দেন খাদিমে উঠে পড়া যাবে। তো বিছানাকান্দির যেই স্পটটা, ওইটাতে যাচ্ছি না, ওইটার রাস্তা বাঁ দিকে চলে যাই, আর ডান দিকে গেলে হচ্ছে সিলেটের ভোলাগঞ্জের রাস্তায় আমি আবার উঠে পড়তে পারবো। তো সেই দিকে এখন যাচ্ছি, আর আপনারাও দেখতে থাকেন, কারণ সামনে আরও অফরোড আছে, এবং ভয়ানক অফরোড। শুধু অফরোড না, বলেই দিই ওয়াটার ক্রসিংও আছে। তো চলেন দেখতে থাকি। তো ফাইনালি এই সেই অনাকাঙ্ক্ষিত ওয়াটার ক্রসিং। অনাকাঙ্ক্ষিত এই কারণেই বলছি, কারণ আমি আগেই বলছি আমি পানি খুব ভয় পাই, যেখানে পানি সেখানে আমি শেষ। তো যাই হোক, কিচ্ছু করার নেই, নৌকাতে বাইক তুলতেই হবে। এবং এইটা হচ্ছে আমার এই লাস্ট 2.5 বছরে এই প্রথমবারের মতো বাইক নৌকাতে তোলা। আর এখানে দেখেন কিভাবে নামাচ্ছে বাইকগুলো, কিভাবে তুলতে হবে, এখানে কোনো ঘাট নেই।
ভাই একটু ধাক্কা দেন, একটু উঁচা করা লাগবে, পিছন দিয়ে খালি একটু উঁচা করা। পিক আপ দিব না, আচ্ছা নেন। ভাই বাইকের কত কইরা? পুরো রাস্তা জানা পেরা দিছে আপনাকে, এক নদী পার হইতে খবর কইরা দিছে। কত কইলেন ভাই? 20 টাকা। ভাই যারা অফরোড পছন্দ করেন আমি হাইলি রিকমেন্ড করব যে এই রাস্তায় চলে আসেন, সেই লেভেলের অফরোড। আর আমার কাইট প্লাস দিয়ে আমি যে রাস্তা মানে উতরে যাচ্ছি, মানে কি বলবো, আমি কাইট প্লাসটা জাস্ট মানে হ্যাটসঅপ। আর টিমসান টায়ার যে এত ভালো সাপোর্ট দেয়, মানে আমি সিরিয়াসলি ভাই, আমি টিমসানের গুণগান গাইলে টিমসান থেকে আমার মানে 2টা টায়ার দেওয়া যাবে না, কিন্তু আসলেই মানে টিমসান টায়ারের গ্রিপ সুপার। এবারের এই খাদিমনগরের সিরিজটা করে আমি খুব মজা পাচ্ছি, কারণ খাদিমনগর বরাবরের মতন আমার কাছে খুব নিজস্ব একটা জায়গা। আর এইভাবে একা একা এসে অচেনা অজানা রাস্তায় ঘুরে বেড়ানো, নতুন নতুন মানুষদের সাথে পরিচয় হওয়া, এটার একটা আলাদা মজা আছে। এই কারণে আমি বেশিরভাগ সময় সোলো ট্রিপে বের হয়ে পড়ি। তো যারা আশপাশটা এখনও ঘুরে দেখছেন না বা দেখার ইচ্ছা আছে, বের হতে যাচ্ছেন না, জাস্ট বের হয়ে পড়েন, দেখবেন অনেক সুন্দর চারপাশটা। তো বুঝতে পারছেন রাস্তার অবস্থা দেখে অলরেডি খাদিমের ভিতরে চলে আসছি। সকালে এই রাস্তাটা দিয়েই বের হয়েছিলাম, তখন হয়তো দেখছেন। তো এখন প্রায় বিকাল। তো চলেন না এখন খাদিমে যাব। খাদিমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে হবে, কারণ আমি সারাদিন ওইভাবে কিছুই খাইনি। তো চলেন সামনে আগানো যাক। এই যে চা বাগানে যারা কাজ করে এখানে দেখেন যে সবাই মাথায় করে চা পাতাগুলো নিয়ে এখন বাড়ির দিকে ফিরে যাচ্ছে, এগুলো জমা দেবে, তারপরে তারা তাদের পারিশ্রমিকটা পেয়ে যাবে। তো তারা কিন্তু অনেক কষ্ট করে এখানে কাজ করে। ভাই মেলা দেরি হয়ে গেছে আসতে, সরে ফেলছেন? আচ্ছা, আজকে অনেকগুলা তাঁবু দেখতে পাচ্ছেন এই সাইডে। আমার তাঁবুটা চলে গেছে এইখানে, এই নিচের এই জায়গাটাতে। কারণ হচ্ছে আজকে 14 জনের একটা টিম আর কি এখানে ক্যাম্পিং করতে আসতেছে। সেই 14 জনের জন্য পিস করা তাঁবুগুলা এইখানে, তাদের তাঁবুগুলা থাকবে। তারা যেহেতু একটা গ্রুপে আসতেছে, তারা একসাথে থাকবে। আর আমি একটু প্রাইভেসি মেনটেন করে আর কি নিচে চলে গেছি। আর এটা করা লাগে, কারণ তারা কিভাবে আমাকে অ্যাকসেপ্ট করবে তার ঠিক নেই। আমি যাইনি, মানে আমাকে নিচে পাঠাই দিছে আগে থেকেই। তো বেশ ভালো। এর আগেও এসে আমি নিচে ক্যাম্পিং করছিলাম। আসলে এক একটা দিন এক এক জায়গায় ক্যাম্পিং করতে পারলেও ব্যাপারটা বেশ মজার হয়। তো যাই হোক, মোটামুটি চলে আসছি।
এখন বাজে 4:10, মানে 4টায় ঢুকছি খাদিমে। তা এখন আগে একটু দেখি, মানে চুলটা একটু শ্যাম্পু করে নিব জাস্ট, কারণ খুব ধুলাবালির ভিতর দিয়ে আসছি দেখলেনি। তো শ্যাম্পু করে খাওয়া দাওয়ার জন্য বের হয়ে পড়বো, কারণ এখনও দুপুরের খাওয়া হয়নি। আর সকালেও তো ওই হাবিজাবি মানে চা বিস্কুট খেয়েই আসি। এখনও ওই যে কেক আনছিলাম, জুস আর 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 এই তো কেক আর জুস খেয়ে, ও একটা চকলেট ছিল, স্নিকার্স ছিল, ওইটা খেলাম। তো এখন জাস্ট আগে শ্যাম্পুটা করেই জামা কাপড় চেঞ্জ করে বের হয়ে পড়ি। আস্তে আস্তে ঠান্ডাও পড়ে যাবে আর লোকজনও চলে আসবে, তখন একটা কেওয়াজ হয়ে যাবে। তার আগে আমি রেডি হয়ে ফেলি। তো ঠিক আছে, চলেন যাওয়া যাক। এই যে শ্যাম্পুর পাতা জায়গা মতন ফেলবেন। যাই হোক, কাহিনি তো স্যার ভাই, এখন আর শাওয়ার নিইনি, মানে হাফ শাওয়ার নিছি, শুধু চুলগুলা শ্যাম্পু করে ফেললাম। আচ্ছা, এখন এই যে একটু ঠান্ডার জামা কাপড় পরি, তারপর বাইকটা নিয়ে আবার বের হই। আজকে ভালোই অনেকটা রাস্তা ঘোরা হয়েছে, আমি হিসাব করিনি কত কিলো, কিন্তু বেশ অনেকটা রাস্তা। আচ্ছা, বের হয়ে পড়ি, চলেন। তো এই হচ্ছে শাহপরানের মাজার। যেহেতু খাদিমের খুব কাছেই, তো ভাবলাম আগে মাজার থেকে ঘুরে গিয়ে তারপর খাওয়া দাওয়াটা সারি। তো মাজারে আসলে ক্যামেরা বের করতে দেয় না, মানে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ, তাই আমিও করিনি। বাইরে থেকে আপনাদের দেখাই দিচ্ছি হচ্ছে মাজার, আর মাজারের বাইরে এই একটা বিশাল বড় পুকুর আছে। মাজারের ভিতরটা বেশ সুন্দর। যারা আসবেন খাদিমে অথবা সিলেট শহর, তারা এই মাজারটা ঘুরে যাওয়ার চেষ্টা করবেন। সিলেট মানেই মাজারের শহর, অসংখ্য মাজার আছে এই সিলেটে। তো চলেন এখন খাওয়া দাওয়া সারা যাক, নান রুটি আর সাথে গ্রিল। তো ফাইনালি চলে আসছি আবার খাদিমে। আর আজকে আসলে শেষ রাত, তাই নিজের মতো করে এখন একটু হাঁটাহাঁটি করব, ঘুরে বেড়াবো অন্ধকারের ভিতরেই, বাইক রেখে দিব। আর আজকে যেহেতু একটা এখানে গ্রুপ আসছে, 14 জনের একটা টিম, তাদের সাথেও আলাপ পরিচয় হবে হয়তো। আজকের মতন বাইক রাইড এখানেই শেষ, এখন বাইক এখানে রেখে দিব। এখন বেশ অনেকটাই রাত হয়ে গেছে, তাই ক্ষুধাও লাগছে একটু। তো আমার সাথে এই যে নুডলস আছে, কাপ নুডলস যেটাকে বলে। তো চলেন ঝটপটে এটা তৈরি করে ফেলি। এটা তৈরি করা কিন্তু খুবই ইজি, জাস্ট গরম পানি হলেই চলবে, আর এটার ভিতরেই সব কিছু দেওয়া থাকে। তো এই রকম নুডলস আপনারা সাথে করে নিয়ে আসতে পারেন এরকম ট্যুরে আসলে। আর আমি যেহেতু সন্ধ্যার সময়ই খাওয়া দাওয়া করে আসছি, তাই পেটে অনেক যে ক্ষুধা আছে তার না, তবে যেহেতু শীতের রাত, বেশ লম্বা রাত, এখন কিছু না খেলে পরে গিয়ে ক্ষুধা লাগবে, তাই এটা খেয়ে নিই। সো আজকের মতন এখানেই বিদায়, দেখা হচ্ছে আগামীকাল। তো টাটা, গুড বাই, গুড নাইট। আর ভালো লাগলে লাইক কমেন্ট দিন, শেয়ার করতে পারেন। দেখা হবে রাস্তায়। গুড বাই।